আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছে। আজকে আমাদের চবি ডি ইউনিটের স্পেশাল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব 24-25 সেশনে চবি ডি ইউনিটে কোন ধরনের প্রশ্ন এসেছিল, এটা আমরা দেখব। এই প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করব, টপিক বোঝার চেষ্টা করব। এর পাশাপাশি সর্বশেষে এসে আমরা 23-24 সেশনের যে প্রশ্ন ছিল ডি ইউনিটের, সেটা কোন কোন টপিক থেকে এসেছিল সেটা সাথে 24-25 এবং 23-24 সংমিশ্রণ করে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যে বিষয়গুলো ভালো করে পড়লে চবি ডি ইউনিটে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবে। তো চলো শুরু করি। আমরা প্রত্যেকটি প্রশ্ন বোঝার চেষ্টা করব, বেসিক্যালি টপিক, কোন টপিক থেকে প্রশ্নটা এসেছে এবং কোন ধরনের প্রশ্ন এসেছে এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো বুঝলেই আমাদের পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করা খুবই সম্ভব হবে। ওকে, শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? দেখো, প্রশ্নের টপিকটা যদি আমরা চিন্তা করি, প্রশ্নটা কোথা থেকে এসেছে? প্রশ্নটা এসেছে কি বাংলা সাহিত্য থেকে। বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য কেন? কারণ তোমার টেক্সট বইয়ের কোনো গল্প কবিতায় তুমি এই বিষয়টা পাবে না। এখন বাংলা সাহিত্যে কোন অংশ থেকে এসেছে? কবিদের ছদ্মনাম। কি থেকে এসেছে? কবিদের ছদ্মনাম। তাহলে আমরা কি বুঝলাম? ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গেলে কবিদের যে বিভিন্ন ছদ্মনাম উপাধি আছে এটা পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? কবিদের ছদ্মনাম প্লাস উপাধি। এই ক্যাটাগরির প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে ডি ইউনিটে, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এখন আমরা দেখি ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এখন আমরা বেশ কয়েকজন কবির ছদ্মনাম দেখবো যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। কাজী নজরুল ইসলাম ধূমকেতু বা ব্যাঙাচি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত। প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস। সুনীল গঙ্গোপাধ্যায় নীল রোহিত। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা। প্রমোদ চৌধুরী বীরবল। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। প্যারীচাঁদ মিত্র টেক্সাস ঠাকুর। এই ছকটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। এর পাশাপাশি তোমাদের যে সহায়ক বই আছে সেখানে দেখবা বেশ গুরুত্বপূর্ণ অনেক কবির উপাধি ছদ্মনাম দেওয়া আছে। এগুলো পড়বা, কেননা যে ইউনিট এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন যাই। নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো, বিসিএস পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নেই যেখানে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে না। শুদ্ধিকরণ থেকে অর্থাৎ বানান শুদ্ধিকরণ, এই প্রশ্ন আসবেই পরীক্ষায়। এখানে কি জিজ্ঞাসা করেছে? তাহলে আমরা কি করবো? আমাদের কি পড়তে হবে? অবশ্যই শুদ্ধিকরণ পড়তে হবে। শুদ্ধিকরণ পড়তে হবে। শুদ্ধিকরণের মধ্যে শুদ্ধিকরণ আলাদাভাবে স্পেসিফিক লিখে দিই। বানান পড়তে হবে। বানান শুদ্ধিকরণের নিয়ম পড়তে হবে। বানান আমাদেরকে পড়তে হবে, কেননা কি বানান থেকে কিন্তু প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এখানে সঠিক বানান কোনটা? শিল্পীরা। এখন আমরা বেশ কিছু বানান দেখব, গুরুত্বপূর্ণ বানান যেগুলো নানা সময় পরীক্ষায় আসে। দেখো, যখন শব্দের শেষে আমাদের কারি যুক্ত করতে হয়, এই কারি শব্দটা ব্যক্তিবাচক দিব কি বস্তুবাচক, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। কখন আসলে এই কারি বানানটা কখন রস্যি দিব আর কখন দীর্ঘে দিব, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের মাথায় রাখতে হবে, যদি শব্দটা কি হয়, ব্যক্তিবাচক হয়, তাহলে সেই কারি বানান লেখার সময় আমরা সর্বদা দীর্ঘিকার দিব। আর যদি শব্দটা বস্তুবাচক হয় তাহলে কারি বানানে কি দিব? রস্যিকার দিব। আবারও বলি, ব্যক্তিবাচক কারি হলে সেটা দীর্ঘিকার দিব, আর বস্তুবাচক হলে সেটাতে কি দিব? রস্যিকার দিব। যেমন কি, দেখো, পথচারী। পথচারী দ্বারা কি অবশ্যই কোনো ব্যক্তিকে ইঙ্গিত করা হয়, এটা কোনো বস্তুকে বোঝায় না। সহকারী, কর্মচারী, এই সবগুলো কি ব্যক্তিকে ইঙ্গিত করে। তাহলে কি হবে? এখানে দীর্ঘিকার কারি বানানে। কিন্তু সরকারি, পাইকারি, দরকারি এগুলো কি বস্তুবাচক শব্দ, এই জন্য এখানে কি হবে? রস্বীকার হবে। এই নিয়ম থেকে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। দেখো, দয় রস্য আর দয় দীর্ঘর যে বিষয়টা আসে, কোথায় আমরা দয় রস্য ব্যবহার করবো আর কোথায় দীর্ঘ। দেখো, শব্দটা যদি নেতিবাচক অর্থ দেয় তাহলে দয় রস্য, আর দূর বা দূরত্ব বোঝালে কি হবে? দয় দীর্ঘ হবে। দূর বা দূরত্ব বোঝাইলে কি হবে? দীর্ঘ হবে। আর নেতিবাচক হলে দয় রস্য হবে। ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে তয় বয় ও তা যুক্ত হলে কি হয়? রস্যিকার হয়। যেমন, যখন দায়ী লিখতেছি তখন দীর্ঘি লিখতেছি, কিন্তু যখন দায়িত্ব হচ্ছে তখন কি হয়ে যাবে? রস্যি হয়ে যাবে।
প্রতিযোগী বানান আমি দীর্ঘি লিখতেছি, কিন্তু যখন লিখতেছি প্রতিযোগিতা তখন কি হয়ে যাবে, রস্যি হয়ে যাবে। মন্ত্রী বানান দীর্ঘি, কিন্তু যখন মন্ত্রিত্ব লিখবো তখন কি হয়ে যাবে, রস্যি হয়ে যাবে। সহযোগী বানানে দীর্ঘি, কিন্তু যখন সহযোগিতা লিখবো তখন কি হয়ে যাবে, রস্যি হয়ে যাবে। এই নিয়মগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই নিয়মগুলো আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বলা হয়েছে নিচের কোনটি আরবি ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ। তাহলে এই টপিকটা কি, শব্দ। শব্দের মধ্যে স্পেসিফিক কোন বিষয় থেকে এসেছে, কোন ভাষার শব্দ, কোন ভাষার শব্দ। তো প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, প্রশ্নটা কিন্তু সচরাচর বিগত বছরগুলোর প্রশ্ন থেকে কমন এসেছে। বিগত বছরে এই শব্দগুলো তোমরা দেখেছো, নানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে দেখেছো। সেই জন্য শব্দের উৎস তাহলে আমরা কি করব, বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বো। বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ এখান থেকে আমরা কমন পেতে পারি। তো এখানে আরবি ভাষার শব্দ কোনটা, নগদ, চাবি, দারোগা, নামাজের মধ্যে নগদ হচ্ছে কি আরবি ভাষার শব্দ। এখন বাকি যে শব্দগুলো আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, চাবি শব্দটা কি, চাবি শব্দটা কি পর্তুগিজ ভাষার শব্দ। কোন ভাষার শব্দ, পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার আরো গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেগুলো পরীক্ষায় আসে। কোন শব্দ সেগুলো, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গোদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। এই সবটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। দারোগা, দারোগা কোন ভাষার শব্দ, তুর্কি ভাষার শব্দ। তুর্কি ভাষার আরো গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে, কোনগুলো সেটা, বাবা, তার, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি, সুলতান, বন্দুক, বারুদ, চাকর, এগুলো কি তুর্কি ভাষার শব্দ। স্লাইড গুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। স্লাইডের যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। নামাজ, নামাজ কোন ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ। পরবর্তী প্রশ্নে যাই আমরা, 4 নাম্বার। আমি আজ আলবত যাব, এ বাক্যে আলবত কোন ধরনের অব্যয়। যদি আমরা টপিক চিন্তা করি তাহলে এই টপিকটা কি, ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু তোমরা কি করেছো, এইচএসসি তে পড়ে এসেছো। এটা কিন্তু এইচএসসি এর একটা টপিক, ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীর তো নানা প্রকার ভেদ আছে। স্পেসিফিক যদি আমরা বলি কোন টপিক থেকে এসেছে, অব্যয় থেকে প্রশ্নটা এসেছে। অব্যয়ের বিভিন্ন প্রকারভেদ আছে, প্রকারভেদের গুলোর মধ্যে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখন দেখবো। এখন দেখি আমি আজ আলবাত যাবো, এটা কোন ধরনের অব্যয়, অনন্যই অব্যয়। এখন অনন্যই অব্যয় জিনিসটা কি এখন আমরা একটু দেখবো। দেখো, অনন্যই অব্যয় কি, যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যই অব্যয় বলে। অর্থাৎ ওই শব্দটা ওই বাক্যে আসলে স্বাধীনভাবে বসছে, কারণ ওই শব্দটা না বসলেও ওই বাক্যের অর্থ পরিবর্তন হতো না। ওই বাক্যের কি হতো না, কোনোভাবেই অর্থ পরিবর্তন হতো না। ওই বা শব্দটা বসার কারণে বাক্যেটার একটু রূপটা চেঞ্জ হয়েছে, মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে, জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছুই হয়নি। অর্থ কিন্তু যা আছে সেটাই। এখন বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পারি অনন্যই অব্যয়ের। যেমন উচ্ছ্বাস প্রকাশে আমরা কি বলি, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এই মরি মরি শব্দটা এখানে কি হচ্ছে, অনন্যই অব্যয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে, হ্যাঁ আমি আজ যাব না, বা আমি যাব। আমি যদি বলি হ্যাঁ আমি যাব না, আমি যাব না অর্থেও যা, হ্যাঁ আমি যাব না অর্থও একই বিষয় বোঝায়। কিন্তু হ্যাঁ যখন আমরা ব্যবহার করবো সেটা কি হয়ে যাবে, অনন্যই অব্যয় হয়ে যাবে। সম্মতি প্রকাশে কি, আমি আজ আলবৎ যাব, যেটা এখানে আমরা দেখলাম। অনুমোদন বাচকতায় কি, আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব, এটা কি হচ্ছে, অনুমোদন বোঝাচ্ছে। বাকি দুইটা বিষয় আমরা দেখব, সমুচ্চয়ী অব্যয় এবং অনুসর্গ অব্যয়। এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে, সমুচ্চয়ী অব্যয় থেকে এবং অনুসর্গ অব্যয় থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। দেখো, একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে কি বলা হয়, সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় তাহলে কি করবে, বাক্যের সংকোচন ঘটাবে, বিয়োজন ঘটাবে এবং বাক্যর সংকোচন, সংযোজন, বিয়োজন, এই তিনটা কাজ কিন্তু সমুচ্চয়ী অব্যয় করবে। পাশাপাশি অনুসর্গ অব্যয় যদি আমরা দেখি, যে সকল অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদেরকে কি বলা হয়, অনুসর্গ অব্যয় বলে। অর্থাৎ বিভক্তির ন্যায় বসতেছে এই অব্যয়গুলো। যেমন ধন অপেক্ষা মান বড়, এখানে অপেক্ষা কি একটা অনুসর্গ অব্যয়। অপেক্ষা কি, অনুসর্গ অব্যয়। অপেক্ষা কিন্তু এখানে প্রায় বিভক্তি স্টাইলে বসেছে আমরা যদি চিন্তা করি। ওকে দিয়ে এ কাজ হবে না, এই দিয়েটা কি এখানে, অনুসর্গ অব্যয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তোমরা সুখে থাকো অর্থ অনুযায়ী এটা কোন ধরনের বাক্য, প্রশ্ন এসেছে কি থেকে, বাক্য থেকে। এই বাক্য কিন্তু আমরা একাডেমিকে পড়ে এসেছি। একাডেমিকে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য বিভিন্ন কিছু পড়ে এসেছি। তাহলে এটাও কিন্তু আমাদের
এইচএসসি সিলেবাসের মধ্যে আমরা পড়ে এসেছি, এইচএসসি তে কিন্তু ছিল এই জিনিসগুলা। তাহলে তোমরা সুখে থাকো, এটা কোন ধরনের বাক্য? এটা অবশ্যই ইচ্ছাসূচক বাক্য। এখানে আদেশমূলক বাক্য কোনটা? আদেশ সূচক। কাউকে কোনো কিছু করা যদি তুমি আদেশ দাও যে এটা করো বা ওটা করো, এটা কি আদেশ সূচক? অনুরোধ, একটু পানি দাও না বা একটু কিছু করো না, এটা আমরা অনুরোধ করতেছি। ইচ্ছা, তো আমরা দেখলামই, উপদেশ দিলাম যে বাইরে রোদে ঘোরাফিরি করো না, আরো বিভিন্ন, নিয়মিত পড়াশোনা করো, অসুখ হলে ঔষধ খাবে, এই অসুখ হলে ঔষধ খাবে, এগুলো কি দিচ্ছি? আমি উপদেশ দিচ্ছি, বিভিন্ন ভাবে উপদেশ দিতে পারি। 6 নাম্বার, এগোরা এর পারিভাষিক শব্দ কি? দেখো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে, এটা একটু মাথায় রাখবা তোমরা, পারিভাষিক থেকে প্রশ্ন আসে। এখন পারিভাষিক থেকে যখন প্রশ্ন আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে দুইটা অপশন নিয়ে অনেক কনফ্লিক্ট তৈরি হয়। এক দল বলে যে এটা উত্তর, আরেক দল বলে এটা আরেকটা উত্তর। মানে পারিভাষিক তো দুইটাই আসলে গ্রহণযোগ্য আছে। এখন বিষয় নির্ভর করে যে প্রশ্নকর্তা ঠিক কোন জিনিসটা রিসিভ করতেছে। কারণ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলো তোমরা বুঝবা যে একটা পারিভাষিক যেটা এসেছে, এটা নিয়ে কিন্তু কনফ্লিক্ট, কেউ একটা উত্তর বলে কেউ আরেকটা উত্তর বলে। এই প্রশ্নটা ঠিক, এই আগোরা নিয়ে কিন্তু অনেক কনফ্লিক্ট ছিল। কেউ বলে পণ্যাগার, কেউ বলে পণ্য, কেউ বলে পণ্য বা মুক্তাঞ্চল একই জিনিস বোঝায় সেজন্য এটা পণ্য, আবার কেউ কেউ বলে পণ্যাগার। দুইটা অপশনই কিন্তু আমরা বিভিন্ন বইয়ে দেখেছি, কিন্তু আমার মতে এখানে পণ্য হওয়াই উচিত আসলে। এটা নানা কনফ্লিক্ট আছে, আবারও কিন্তু বলে দিই, অনেক বইয়ে দেখবে তোমরা পণ্যাগার দেওয়া আছে, পণ্য দেওয়া আছে। এখন তোমার যেটা ইচ্ছা ভালো হয় মনে হয় তুমি সেটা লিখতে পারো, এটা তোমার উপর নির্ভর করতেছে, কারণ দুইটাই বিভিন্ন বইয়ে আছে। কিন্তু আমার মতে আমি মনে করি যে পণ্যটা পারফেক্ট। বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করার কথা বলেছেন? প্রশ্নটা কোথা থেকে এসেছে? কবিতা থেকে, মানে পদ্য থেকে। এখন পদ্যের মধ্যে এই প্রশ্নটা কিন্তু আমাদের সিলেবাস ভুক্ত ছিল। তারপরে সিলেবাস, শর্ট সিলেবাস থেকে এসেছে প্রশ্নটা। যদি তৎকালীন সময়ের কথা চিন্তা করি আমরা, তাহলে এটা কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে ছিল, শর্ট সিলেবাস থেকে প্রশ্নটা এসেছে। কেন আমি এখন শর্ট সিলেবাসের কথা উল্লেখ করলাম? কেননা পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখলে দেখবো যে বেশ কিছু প্রশ্ন ফুল সিলেবাস থেকে এসেছে। দেখো, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা। খুব কিছু কিছু বেসিক তথ্য এখানে আছে যেগুলো আমাদের মনে রাখতেই হবে। যেমন একে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। আর দ্বিতীয় কবিতা কি? এই বিদ্রোহী। এটা কি? এই বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতায় কবি সবকিছু ভেঙে কি করার কথা বলেছেন? স্বেচ্ছায় কাদা, ধ্বংস করা, চুরমার করা, জোড়া লাগানো। ডিরেক্ট কবিতার লাইন যদি আমরা দেখি, কবি কবি কি বলেছেন? যে আমি সব ভেঙে করি চুরমার, আমি সব ভেঙে করি, আমি সব ভেঙে করি চুরমার। তিনি কিন্তু সব চুরমার করার কথা বলেছেন। পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু বলেছেন, যে আমি দলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাওয়া, এই যে দলে যাওয়া, দলে যাওয়া মানে কি বোঝায়? পা দিয়ে মারিয়ে যাওয়া, দলে যাওয়ার কথা বলেছেন। আবার কি বলেছেন? আমি মানি না গো কোনো আইন। এই কবিতার ক্ষেত্রে যদি প্রশ্নের কথা চিন্তা করি, শুধুই একটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমার বইয়ের বিদ্রোহী কবিতা যে শব্দ অর্থ অংশগুলো খুব ভালো করে পড়তে হবে। কারণ শব্দ অর্থ অংশ থেকে অনেক এমসিকিউ আসতে পারে, শব্দ অর্থ অংশ থেকে এমসিকিউ হতে পারে। বিশেষ করে তোমার উম, শিব বা মহাদেবের নানা নাম বলা আছে এখানে, শিব বা মহাদেবের বেশ কিছু নাম দেওয়া আছে, এগুলো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এর পাশাপাশি আরো অনেক ব্যক্তি সম্পর্কে বলা আছে, পৌরাণিক অনেক চরিত্র সম্পর্কে বলা আছে, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে এটা আমরা দেখলাম, পরবর্তী প্রশ্নে যাব। পদ্মা কবিতায় জীবনের সম্বল বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে? দেখো, আমি কেন এটা পড়ার কথা বলেছিলাম, কেননা এখান একটু আগে কেন আমি আসলে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের কথা বলেছি, কারণ দেখো আমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু ফুল সিলেবাস থেকে এসেছে। কি থেকে? ফুল সিলেবাস থেকে এসেছে, এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই। তো তোমরা ফুল সিলেবাস যারা পড়ো না, একটু পড়ে নিবা। এখানে আমাদের জীবনের সম্বল বলতে আসলে লাঙলকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? লাঙলকে বোঝানো হয়েছে। এখন পদ্মা কবিতা নিয়ে বেশি কিছু তথ্য আমরা একটু জানি, দেখো। ফররুখ আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে? কাফেলা থেকে সংকলিত হয়েছে। কাফেলা কাব্যে কয়টি সনেট আছে? 7টি সনেটের সমন্বয়ে রচিত। সংকলনভুক্ত কবিতাটি কত সনেট? 5 সংখ্যক সনেট। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু। দেখো, পদ্মা কবিতার তথ্যগুলো আমরা একটু দেখি পাঠ পরিচিতিতে। নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ।
পদ্মা কবিতায় এই নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে। পদ্মা কবিতায় পদ্মা নদীর দুইটা রূপ প্রকাশিত হয়েছে। কি কি রূপ? একদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র ঘোরার আর অভিজ্ঞতায় ঋদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে আছে কি, পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সমুদ্রের সমারোহ। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে দেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। অর্থাৎ কি, সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই আবার প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে দেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। পদ্মা চতুর্দশপদী কবিতা, তিন পঙ্ক্তিযুক্ত চারটি স্তাবক এবং শেষে দুই পঙ্ক্তিযুক্ত একটি স্তাবকে কবিতাটি বিন্যস্ত। প্রতি পঙ্ক্তিতে রয়েছে কি, 18 মাত্রা। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য একটু জেনে রাখবো তোমরা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে সংকলিত হয়েছে? প্রশ্নটা এসেছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কি? এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে। তোমার কিন্তু ফুল সিলেবাস যদি চিন্তা করি আমরা, ফুল সিলেবাসে কিন্তু এই বিষয়টা আছে। ফুল সিলেবাসে কিন্তু প্রশ্নটা আছে। যারা শর্ট সিলেবাস পড়েছো তাদের পাশাপাশি কি করতে হবে, ফুল সিলেবাসের অংশগুলো একটু পড়তে হবে। মেঘনাদ বধ কি থেকে নেওয়া হয়েছে? অভিষেক নামক না, সমাগত না, উদ্যোগ না, কি হয়েছে? বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে এটা নেওয়া হয়েছে। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। পরবর্তী প্রশ্নে যাবো আমরা, 10 নম্বর প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কোনটি? ফেব্রুয়ারি 1969 কবিতা, আমরা জানি যে কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। শামসুর রহমান কিন্তু কবিতাটি লিখেছেন। এই কবিতায় জুড়ে কিন্তু কবিতার নাম আছে ফেব্রুয়ারি 1969। আমরা জানি কি ফেব্রুয়ারি মাস কত সালে খুব গুরুত্বপূর্ণ ছিল? অবশ্যই 1952 সালে। কিন্তু তাও কেন কবিতার নাম ফেব্রুয়ারি 1969 হচ্ছে? কেননা কবি 1969-এর গণ অভ্যুত্থানে এসে 1952-র ভাষা শহীদদেরকে স্মরণ করছে। আমাদের সালাম বরকতের কথা বারবার আনছে। এই কবিতায় কিন্তু আমরা বারবার কার কথা পাবো? সালাম আর বরকতের কথা আছে। বরকতের কথা আছে, বলা আছে কি, বরকত বুক পাতে, বরকত কি করে? বুক পাতে ঘাতকের থাবার সামনে, ঘাতকের থাবার সামনে বলা আছে। আবার কি বলা আছে, যে সালামের চোখ আজ আলোচিত ঢাকা। এই যে সালামের কি বলা আছে, চোখ কি আলোচিত ঢাকা, আলোচিত ঢাকা। পাশাপাশি সালামের চোখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এমন অনেক বর্ণনা আছে। এইটা আমাদের একটু পড়ে রাখতে হবে। কিন্তু এই কবিতার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষায় লেখা। দেখো, কবিতাটিতে অর্থাৎ ফেব্রুয়ারি 1969 কবিতায় দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈরা শাসনের বিরুদ্ধে দেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। গদ্যছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 10টা প্রশ্ন দেখলাম, এবার 11 নম্বর প্রশ্ন দেখবো আমরা। প্রাদি সমাসের উদাহরণ কোনটি? এই প্রাদি সমাস থেকে কিন্তু এইচএসসি তে খুব বেশি প্রশ্ন আসতো। খুব বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি বলতাম, যে পরা ইত্যাদি উপসর্গ যুক্ত থাকে এই সমাসের। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি এই উপসর্গগুলো যুক্ত থাকে? কেমন? যেমন প্রবাদ, প্রভাত, প্রবচন, এই শব্দগুলো কিন্তু বারবার আসতো। এখন প্রাদি সমাসের উদাহরণ এখানে কোনটা? এই যে প্রথমটাই আছে, প্রবচন। কালান্তর, দেখো আমরা পড়েছিলাম যে শব্দের শেষে যদি কি থাকে, অন্তর, মাত্র, টি, এগুলো যুক্ত থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? আমাদের নিত্য সমাস হয়। নিত্য সমাস। যেমন কি ছিল? গৃহান্তর, লোকান্তর, গ্রামান্তর, বাক্যান্তর, আরো বিভিন্ন ছিল। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা বারবার পড়েছিলাম, যখন আমরা এই অন্তর দিয়ে বুঝাইতাম, একটা উদাহরণ কিন্তু আলাদা করে বলে দিতাম, যে তেপান্তর।
এই তেপান্তরটা কি হবে আমাদের? তেপান্তরটা হবে দ্বিগু সমাস। তেপান্তরটা কোন সমাস হবে? দ্বিগু। কারণ কি তেপান্তর দ্বারা কি বোঝায়? তিন প্রান্তের সমাহার বোঝায়। তিন প্রান্তের সমাহার বোঝায়। দেখো, কাল সাপ এটাও কিন্তু আমার নিত্য সমাস। এটার ব্যাস বাক্য কি? কাল তুল্য সাপ। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত বা অতিক্রম করে। কোনো কিছু অতিক্রম করে বা না করে বোঝাতেও কিন্তু আমাদের অব্যয়ীভাব সমাস হয়। যেমন আমরা যদি বলি উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল মানে কি? ওই শৃঙ্খলকে অতিক্রম করে চলে গেছে। অতিমাত্রা মানে কি? মাত্রার মধ্যে নেই। আমি বলি না, আমরা কথা কথা অনেক সময় বলি না, এই স্যার এটা অতিমাত্রায় বিয়াদব। অতিমাত্রায় বিয়াদব মানে কি? এই যে লিমিটেশন ছিল, মাত্রা ছিল, মাত্রাকে অতিক্রম করে বার হয়ে গেছে। আমরা যদি বলি যে যথারীতি কাজটা করেছে, যথারীতি করেছে মানে কি? যে রীতিটা বলা ছিল বা যে নিয়ম বলা ছিল নিয়মের মধ্যে আছে, নিয়ম অতিক্রম করে নাই। যথারীতি যথাবিধি এগুলো সবই কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। পরবর্তী প্রশ্নে যাই আমরা, 12 নম্বর। সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা? দেখো, প্রশ্নটা এসেছে, হিসাব করতে পারো তুমি, একদিকে সাহিত্য, কিন্তু এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু তোমাদের তোমাদের বইয়ে আছে। এইচএসসির যে টেক্সট বুক আছে, এইচএসসির টেক্সট বুকে কিন্তু এই গল্পটা আছে। টেক্সট বুকে এই গল্পটা আছে, হয়তো তোমার সিলেবাসে নাই, কিন্তু এই গল্পটা কিন্তু তোমার টেক্সট বুকে আছে। আমরা যখন, আমার যখন থার্ড সেমিস্টার ছিল, থার্ড না ফোর্থ সেমিস্টার ছিল, তখন আসলে আমরা এই আমাদের ক্লাসে এই জিনিসগুলো পড়াইছে, দেশভাগের বিভিন্ন গল্প পড়াইছে, উপন্যাস পড়াইছে, ছোট গল্প। তার মধ্যে কিন্তু এই তুলসী গাছের আত্মকাহিনী আমরা পড়েছি। আমরা ক্লাসে কোনো এক সময় সময় পেলে আলোচনা করবো এটা নিয়ে, খুব ইন্টারেস্টিং গল্প, ভালোই লাগবে। এটা কোন বিষয়ে লেখা হয়েছে? দেশভাগ নিয়ে। সমাহিত শব্দের অর্থ কি? যে কিছুদিন আগেই কিন্তু একজনকে খুব আহ, মহা সমারোহে, বলতে গেলে সমাহিত করা হলো, যার কথা আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যেমন শহীদ ওসমান বিন হাদিব। তো এখানে এই যে সমাহিত শব্দের অর্থ কি? সমাহিত শব্দের অর্থ হচ্ছে কবরস্থ করা। সমাহিত শব্দের অর্থ কি? কবরস্থ করা। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীকে, প্রশ্নটা কি থেকে এসেছে আমাদের? নাটক থেকে এসেছে। নাটক থেকে। এই প্রশ্নের টপিক লিখি না, এটা আমাদের কি থেকে এসেছে? শব্দার্থ থেকে এসেছে। শব্দার্থ থেকে, এটা সাহিত্য থেকে। আর এটা তো সমাস থেকে এসেছে, এটা তো দেখেই বুঝতে পারতেছো যে কি থেকে এসেছে, সমাস থেকে এসেছে। এটা টেক্সট বইয়ের কবিতা, টেক্সট বইয়ের কবিতা, জন্য আর লিখলাম না। দেখো, এটা সিরাজের হত্যাকারী, সিরাজউদ্দৌলার হত্যাকারী কে ছিল? মীর জাফর, মিরন, মোহাম্মদী বেগ, মীর কাসেম। হত্যা করেছিল কে? হত্যা করেছিল মোহাম্মদী বেগ। কে হত্যা করেছিল? মোহাম্মদী বেগ। খুব ইন্টারেস্টিং একটা কাহিনী কিন্তু ছিল, যে মোহাম্মদী বেগের বাবা মা ছিল না, ছোটবেলায় কিন্তু সিরাজের বাবা মা তাকে মানুষ করেছিল, আবার শেষ পর্যন্ত সে কি হলো? সেই সিরাজকেই সে হত্যা করে দিল। কি একটা কাহিনী রে বাবা! পরবর্তী প্রশ্নে যাই আমরা। সোনার তরী কবিতার অধিকাংশ পংক্তি কত মাত্রার পূর্ণপদের বিন্যাস? সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা তোমাদের বইয়ের জন্য। তাহলে টেক্সট বইয়ের কবিতা থেকে প্রশ্নটা এসেছে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সোনার তরী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা সোনার তরী কাব্যগ্রন্থের কি নাম? কবিতা। সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতাটা কিন্তু রচিত হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে। এই কবিতাকে বলা হয় কি? রূপক কবিতা। রূপক কবিতা জিনিসটা কি? রূপক কবিতায় একটা আক্ষরিক অর্থাৎ দৃশ্যমান অর্থ থাকে, আর একটা নিহিতার্থ থাকে। এখন এই কবিতায় আমরা স্বাভাবিকভাবে যাকে দেখতেছি কৃষক, সেই কৃষক কিন্তু আমরা যদি রূপক অর্থে চিন্তা করি, সেটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথকেই বোঝাচ্ছে। আমরা যদি কৃষকের সোনার ধানকে দেখি, সোনার ধান, এই সোনার ধান কিন্তু আমাদের আহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা কি? শিল্পকর্ম। শিল্পকর্ম বলতে তার যে নাটক, উপন্যাস, গল্প তিনি লিখেছেন, সেগুলা নিয়েই কিন্তু বলা আছে। তো এই কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা কি 8+5 মাত্রা? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কত মাত্রার? 8+5 মাত্রার। রেইনকোট কবিতায়, রেইনকোট কবিতা হবে না, রেইনকোট গল্পে হবে। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট গল্প যদি আমরা পাঠ পরিচিতি পড়ি, পাঠ পরিচিতি, তো আমরা দেখব যে এই গল্পের কথক ছিল নুরুল হুদা। নুরুল হুদা সে কি ছিল? ভীতু প্রকৃতির মানুষ ছিল। সে কি ছিল? ভীতু প্রকৃতির মানুষ ছিল। তার শ্যালক কে ছিল? শ্যালক ছিল মিন্টু। আর এই মিন্টু কি ছিল? মুক্তিযোদ্ধা। একদিন বৃষ্টির দিনে আমরা কি দেখলাম?
যে এই শ্যালক মিন্টু রেইনকোট পরে কি করেছিল? রেইনকোট পরে সে কলেজে গেছিল। সে কোন কলেজের শিক্ষক ছিল? ঢাকা কলেজের। তো এই মিন্টু রেইনকোট পরার ফলে ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে কি সঞ্চারিত হয়েছিল? উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। উষ্ণতা, সাহস, দেশপ্রেম। এটা কিন্তু পাঠ পরিচিতি অংশে সুন্দর করে দেওয়া আছে। তো অপশনে এখানে কি কি আছে? অপশনে সাহস ও দেশপ্রেম আছে, তাহলে এটাই সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? যে সপ্ত অহের সমাহার। সপ্ত অহের, অহ শব্দের অর্থ কি? দিন। সপ্ত অহের সমাহার কোন সমাস? দ্বিগু সমাস। নিচের কোন শব্দটি ফার্সি নয়? রোজা ফার্সি ভাষার শব্দ, নামাজ ফার্সি ভাষার শব্দ, চমন ফার্সি ভাষার শব্দ, তালা। তালা শব্দটি কি? পর্তুগিজ ভাষার শব্দ। তালা শব্দটি কি? পর্তুগিজ ভাষার শব্দ। পরবর্তী প্রশ্ন যায়, 19 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা রচয়িতা কি? এই টাইপের প্রশ্ন একটা হাস্যকর দেখায়, কিন্তু এটাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে। কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা এসেছে। তো এটা খুবই সহজ প্রশ্ন। কে লিখেছেন? আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছেন। দ্য রিড স্টার্টেড ইমিডিয়েটলি আফটার উই ফিনিশড উইথ রিডিং, বাক্যটির সঠিক অনুবাদ কোনটি? তাহলে অনুবাদ থেকে প্রশ্ন আসছে। কি থেকে আসছে? অনুবাদ। অনুবাদ থেকে কিন্তু প্রশ্ন ছবি ডি ইউনিটে আসতে পারে, যেহেতু বিগত বছরে এসেছে। তো এটা কি আমরা যখনই পড়তে শুরু করলাম, বৃষ্টি শেষ হলো, আমাদের পড়া শেষ হওয়া মাত্র বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি শেষ হওয়ার পর আমরা পড়া শুরু করলাম, বৃষ্টি শুরু হওয়ার পরপরই আমাদের পড়া শেষ হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, আমাদের পড়া শেষ হওয়া মাত্র বৃষ্টি শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, মোমেনের জবানবন্দি রচয়িতা মাহবুবুল আলম চট্টগ্রামের কোথায় জন্মগ্রহণ করেন? এটা নিয়ে আগেও বলেছি ভিডিওতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সাহিত্যিকরা আছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ম্যান্ডেটরি প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসে। যেমন আমরা যদি বি ইউনিটের কথা বলি, সেখানে আবুল ফজল নিয়ে বেশ প্রশ্ন এসেছে। আবুল ফজল, কারণ তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন, চট্টগ্রামের সাতকানিয়ায় খুব সম্ভবত, এখানে তার সম্পর্কে প্রশ্ন আসে। ছবির ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা 20টা মিনিট সময় নিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করে যারা যারা আছে চট্টগ্রামের রাইটার তাদের সম্পর্কে একটু পড়ে রাখতে। তো তিনি আসলে কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের ফতেহাবাদ জন্মগ্রহণ করেন। 22 নম্বর প্রশ্ন, প্রভাত শব্দটির প্রো কি? এই প্রোটা কি? উপসর্গ। উপসর্গ কি? শব্দের আগে বসে কি হয়? উপসর্গের কি নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সাথে বসে কি হয়? শব্দের অর্থটাই পরিবর্তন করে দেয় বা শব্দকে অর্থবোধক করে। যেমন ভাত শব্দের অর্থ কি বোঝায়? আমরা যদি ভাত, ভাত বলতে কি? যেটা আমরা খাই, অন্ন। কিন্তু আমরা যদি ওর সাথে প্রযুক্ত করি, তাহলে কি হয়ে গেল? সকাল। অর্থই পরিবর্তন হয়ে গেল। এটা কি? উপসর্গ। উপসর্গ কি হয়? শব্দের আগে বসে। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাগধারা? বাগধারা থেকে প্রশ্ন আসে অনেক বিশ্ববিদ্যালয়ে, সকল বিশ্ববিদ্যালয়ে কম বেশি আসে, কিন্তু সেই প্রশ্নের ধরন আর এটা কিন্তু একটু আলাদা। এখানে বলেছে নিচের কোনটি বাগধারা? কিংকর্তব্য বিমূঢ়, এটা আসলে বাগধারা না। অহোরাত্র, এটা একটা সমাসবদ্ধ শব্দ, এখানে আসলে বাগধারার কিছু বোঝায়নি। ভবনদী, এটা একটা সমাসবদ্ধ শব্দ, এখানে আসলে বাগধারার কিছু বোঝায়নি। ননির পুতুল। ননির পুতুল কি? ওই যে তোমাদের খুব সহজ যদি বলি যে মাম্মাস বয়, তো জানো মাম্মাস বয় জিনিসটার সাথে তোমরা পরিচিত। কিছু কিছু ছেলে আছে না, যে আসলে মা বাবার বাইরে কিছু করতে পারে না, মা যা বলে তাই করে, মাম্মাস বয় টাইপের ছেলে, তাদেরকে কি বলা হয়? ননির পুতুল। এটা একটা কি? বাগধারা। চা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এগুলো বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন এসেছে। আমরা দেখলাম যে ছবিতে কিন্তু বিগত বছরের প্রশ্ন রিপিট হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়তে হবে, সেখান থেকে রিপিট প্রশ্ন আসতে পারে। চা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চীনা ভাষা থেকে এসেছে। চীনা থেকে এসেছে। দেখো, নিচের কোনটি কৃদান্ত পদ? কৃদান্ত পদ মানে কি? ক্রিয়াপদ কোনটা? কোনটা ক্রিয়াবাচক শব্দ বা ক্রিয়াপদ, সেটা আমাদেরকে দেখতে হবে। কলকাতায়, এখানে কি ক্রিয়ার কিছু বোঝায় না? মেঠো পদ বলতে এখানে ক্রিয়ার কিছু বোঝায় না। পড়ুয়া জেলে, এখানে পড়ুয়া কি? কৃদান্ত পদ। দেখো, নিচের কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ? আধুনিক ছন্দ বলা হয় কোনটিকে? অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত নাকি অমিতরাক্ষর? তুলনামূলক আধুনিক ছন্দ বলা হয় অমিতরাক্ষর ছন্দ। এই অক্ষরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ তোমাদের বইয়ের যে কবিতাগুলো আছে, কোন কবিতা কোন ছন্দে রচিত, এটা মন পড়ে রাখবো। কবিতা কোন ছন্দে রচিত, কোন ছন্দে রচিত, এটা কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে তোমাদেরকে। 27 নম্বর প্রশ্ন, অতিমানব শব্দের অতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপসর্গ থেকে কিন্তু 2টা প্রশ্ন দেখলাম। একটা একদম বেসিক প্রশ্ন, যে একটা শব্দ দিয়ে একটা উপসর্গ এটা চিহ্নিত করতে বলেছে, আর এখানে উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অতিমানব দ্বারা কি আতিশয্য বোঝায়, নাকি অতিরিক্ত বোঝায়, নাকি অতিক্রম বোঝায়, নাকি পার হওয়া বোঝায়? এটা কি বোঝায়?
অতি মানব মানে কি? মানবকে অতিক্রম করে চলে গেছে, মানবকে অতিক্রম করে অতি মানবীয় কার্যক্রম শুরু করে দিয়েছে, অতিক্রম হবে। গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কি? সং অফারিংস। সং অফারিংস দুইটা বানান আছে, কিন্তু প্রথমটা সংস হবে না, সং অফারিংস হবে। এটা কোথা থেকে এসেছে? যে সোনার তরী আছে তোমাদের বইয়ের কবিতা, সোনার তরীর যে কবি পরিচিতি আছে, কবি পরিচিতি কি, রবীন্দ্রনাথ সম্পর্কে যে বর্ণনা আছে, রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথের লেখক পরিচিতিতে কিন্তু এটা খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন শাপনিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। বনফুল তার কি প্রথম কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস। তাহলে সং অফারিংস এর অনুবাদ করেন কে? রবীন্দ্রনাথ নিজে কিন্তু অনুবাদ করেন। গ্রন্থের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কারে ভূষিত হন। এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে পারে এখান থেকে। বাংলা ছোট গল্পের তিনি পথিকৃত ও শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনর্চ, জন্মদিনের শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য কি? বিসর্জন আর চিত্রাঙ্গদ, দুইটা কি তার নাটক। কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। এই অংশগুলো একটু মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথ থেকে কিন্তু অলরেডি এর আগে একটা প্রশ্ন দেখলাম আমরা, ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম, এটা প্রশ্ন এসেছে। সঠিক জোড় কোনটা? রাখাল, ঢাকায়, চলন্ত জেলার, নিবন্ত পাঠক, নায়ক, পাবনায়। এটা একটু জাস্ট বুঝতে হবে আমাদের। শব্দ জোড় যদি আমরা পড়ি, শব্দ জোড় নামে একটা টপিক আছে, শব্দ জোড়, এটা নবম দশম শ্রেণীর নতুন বইয়ে আছে। নতুন বইয়ে পড়লে এই বিষয়টা আমরা দেখবো। এখানে উত্তর হবে নিবন্ত পাঠক। একটু ব্যাখ্যা দেখাই, দেখো। নিবন্ত এবং পাঠক শব্দ দুটির মধ্যে একটি বিশেষ অর্থপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যেখানে নিবন্ত শব্দটি কোনো কিছু বন্ধ হওয়া বা শেষ হওয়াকে বোঝায়, এবং পাঠক কি পড়ার কাজটাকে বোঝায়। কিন্তু আমরা যদি রাখাল আর ঢাকায় দেখি, দেখো এখানে কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। রাখাল একজন ব্যক্তি এবং ঢাকায় একজন বিশেষণের মতো ব্যবহৃত হতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে কোনো কি জোড় তৈরি হয় না আসলে। চলন্ত, জেলে, এই জোড়টিও সঠিক নয়। কারণ কি? চলন্ত একটি বিশেষণ বা ক্রিয়া, এবং জেলে একজন পেশাজীবী, এদের মধ্যে সরাসরি সম্পর্ক আসলে নাই। নায়ক একটি বিশেষ্য, আর পাবনা একটি স্থান, এই দুইটার মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই। নিবন্ত মানে একটু চুপচাপ, মানে নিরিবিলি থাকা বা কোনো কিছু আহ, বন্ধ হওয়া, এই টাইপের কোনো কিছু। পাঠকও যখন পড়ি নিরিবিলি ভাবে কোনো কিছু করা। জাস্ট দুইটার মধ্যে একটু কানেক্টেড আছে, কিন্তু বাকিগুলোর মধ্যে কোনোভাবে কানেকশন নাই আসলে। সর্বশেষ প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কোন শ্রেণীর কবিতা? এটাকে গাথা, গীতিকা, ইলিজি, চতুর্দশপদী। এটাকে কি বলা হয়? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতাকে কি বলা হয়? সনেট। সনেটের জনককে? পেত্রাক। পেত্রাক। আর বাংলা সনেটের জনককে? বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। সনেটকে বলা হয় কি? চতুর্দশপদী কবিতা, কারণ এখানে 14 চরণ বিশিষ্ট কবিতা। 14 চরণের কি থাকে? 8 এবং 6। 8 চরণকে বলা হয় অষ্টক, আর 6 চরণকে বলা হয় শতক। এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা। আর এই শতকে থাকে কি? ভাবের পরিণতি, ভাবের পরিণতি। এই ছিল 30টা প্রশ্ন, কিন্তু আমরা দেখলাম ডি ইউনিটে গত বছর কি কি প্রশ্ন এসেছে। এখন আমরা একটু সামারাইজ করি যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে। চলো শুরু করি। প্রথম দেখো, গদ্য থেকে প্রশ্ন এসেছে একটি, পদ্য থেকে প্রশ্ন এসেছে 6টি, 6টি প্রশ্ন এসেছে। সাহিত্য থেকে প্রশ্ন এসেছে 4টি। সাহিত্য বলতে টেক্সট বইয়ের বাইরে থেকে প্রশ্ন এসেছে কিন্তু। আবার টেক্সট বইয়ের সাহিত্য, এটা সিলেবাসেও নাই, সেখান থেকে প্রশ্ন এসেছে। ছদ্মনাম থেকে প্রশ্ন এসেছে। সমাস থেকে 2টা প্রশ্ন এসেছে। শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসেছে। শব্দ শ্রেণী থেকে প্রশ্ন এসেছে। বাগধারা থেকে একটা এসেছে। পারিভাষিক, উপসর্গ থেকে, উপসর্গ থেকে মোটামুটি 2টা প্রশ্ন বলা যায়। নাটক থেকে এসেছে। বাগধারা 2বার লেখা হয়ে গেছে এখানে। উপসর্গ থেকে প্রশ্ন এসেছে 2টা। উপসর্গ থেকে প্রশ্ন এসেছে কয়টা? 2টা। উপসর্গ থেকে 2টা। সমার্থক শব্দ একটা, কারক একটা, বাক্য একটা, শব্দ। শব্দ কি? কোন ভাষার শব্দ, কোন ভাষার শব্দ, এইটাই প্রশ্ন কিন্তু 3টা এসেছে। প্রকৃতি প্রত্যয় থেকে 2টা প্রশ্ন এসেছে। অনুবাদ থেকে প্রশ্ন এসেছে। লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে। গতবার 24-25-এর প্রশ্ন দেখলাম আমরা, দেখি মাত্র 7টা প্রশ্ন এসেছে
গদ্য পদ্য থেকে। কিন্তু এর আগের বার 23-24 প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে মোটামুটি 15 থেকে 16টা, কয়টা প্রশ্ন ছিল, মোটামুটি 15 থেকে 16টা একদম টেক্সট বইয়ের গল্প কবিতা থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ গত বছরের প্রশ্নের সাথে এর আগের বছরের প্রশ্নের কিন্তু বিরাট পরিবর্তন আছে, কিন্তু একটু কিছু মিল আছে, যেমন সাহিত্যের অংশ থেকে প্রশ্ন আসা, মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসা, এগুলো মিল আছে। এখন ফাইনালি সেই কাঙ্ক্ষিত একটা সাজেশন দিব। তোমরা এতদিন সবই পড়েছো, কিন্তু ছবির জন্য এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। সাজেশন দেওয়ার প্রথমেই এখানে বলে রাখি যে ছবির যে বা চট্টগ্রামের লেখকদের সম্পর্কে পড়তে হবে। চট্টগ্রামের যে লেখকরা আছে তাদের সম্পর্কে পড়তে হবে। এখন এমসিকিউর জন্য এই টপিকগুলো দেখতে পারো। দেখো, গদ্য পদ্য উপন্যাস নাটক একটা সকল পরীক্ষার ক্ষেত্রে পড়তে হবে, প্রশ্ন আসুক বা না আসুক, তোমরা তো এগুলো পড়েছো, জাস্ট একটু রিভিশন দিয়ে গেলা। এর পাশাপাশি ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন 24-25-এ আসে নাই, কিন্তু 23-24-এ অনেকগুলো প্রশ্ন এসেছে। উপসর্গ থেকে প্রশ্ন আমরা দেখলাম, সমাস, কারক, এগুলো থেকে প্রশ্ন আসে। বিরোচন কি? বিরোচন বলতে ওই যে পারিভাষিক শব্দ, বাগধারা, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো থেকে প্রশ্ন এসেছে। অনুবাদ, এই সবগুলোকে কিন্তু এক কথায় কি বলা হয়, এক কথায় বিরোচন অংশ বলা হয়। বিরোচন অংশটা তোমরা একটু ভালো করে দেখবা, বিরোচন থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। পাশাপাশি বাক্য থেকে প্রশ্ন এসেছে। শব্দ, এই যে কোন ভাষার শব্দ, এই টাইপ প্রশ্ন কিন্তু 3টা ছিল 24-25-এ, কোন ভাষার শব্দ। এখন এটার জন্য আমরা কি পড়বো, এটার জন্য আমরা বিগত বছরগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়বো, কারণ এখানে রিপিটেড প্রশ্ন এসেছে, খুবই জানাশোনা প্রশ্নগুলো এসেছে। এর পাশাপাশি প্রকৃতি প্রত্যয় আমরা একটু দেখবো। দেখো, তোমাদের এই যে সাজেশনটা দিলাম, এখানে কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ সব টপিকই আছে, তোমরা এগুলো ভালো করে পড়লে আশা করা যায় ছবি ডি ইউনিটে তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ছবি বি ইউনিটের জন্য কোন জিনিসগুলো পড়তে হবে, জগন্নাথের জন্য কোন জিনিসগুলো পড়তে হবে, সবগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো সবাই স্কুল অফ এক্সেলেন্সের সাথে থাকবা। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। স্বাগত। আসসালামু আলাইকুম সবাইকে।